হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল 7:30। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন চলে এলাম দেখো রান্নাঘরে, রান্না বান্না শুরু করব। তো আজকে থেকে আবার ছেলের স্কুলটা রিওপেন হচ্ছে আর হাজবেন্ডের অফিস তো দশমীর পরের দিনই খুলে গেছে। তো আজকে একটু কাজের প্রেশারটা বেশি আছে, কারণ ছেলেকে রেডি করতে হবে, ওর জন্য টিফিন তৈরি করতে হবে, তারপরে আবার ওকে খাইয়ে দিতে হবে। তো এক্সট্রা অনেক কাজ আছে। তো দেখো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে আজকে একটু করব লাউ শাক। লাউ শাকটা ভাজা করব ওই আলু আর বেগুন দিয়ে। তো ওগুলোকে এখন কেটে নিয়েছি, ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে। আর এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। তো এদিকে শাকটাও ভাপাতে বসিয়ে দিয়েছিলাম। তো শাক আর আলুটা আগে একটু ভাপিয়ে নিয়েছি আর এখন দেখো আলু আর বেগুনটা একটুখানি ভেজে নেব। তো লাউ শাকের ঝোলও খেতে ভালো লাগে, কিন্তু এইভাবে যদি আলু বেগুন দিয়ে একটু রসুন ফোড়ন দিয়ে ভেজে নেওয়া যায়, এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো হাজবেন্ড অনেকদিন থেকেই বলছিল যে লাউ শাক খাবে, তো সেদিন বাজার থেকে এনেছিল। তো 2-3 দিন হয়ে গেছে শাকটা করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে করেই ফেলি, না হলে শাকটা শুকিয়ে গেলে আর ভাল লাগবে না। তো এদিকে দেখো একটু কালো জিরে, একটু রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে ভাপিয়ে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ওই ভেজে রাখা আলু আর বেগুনটা এর মধ্যে অ্যাড করে দেব। তো এদিকে দেখো ভাতটাও হয়ে এসেছে, তো ভাতটাকে এদিকে ফ্যান ঝরাতে দিয়ে দেব। তো এই শাকটা হয়ে গেলে তারপরে হচ্ছে হাজবেন্ডকে খেতে দিয়ে দেব। তো এই যে আলু আর ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব, যাতে করে শাক আলু বেগুন এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ওটা যেহেতু ভাপানো ছিল, খুব ভালো করে সেদ্ধ করা ছিল না, তাই একটু লো ফ্লেমে রাখার দরকার ছিল। তো এখন দেখো শাকটা রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে হাজবেন্ডকে খাবারটা দিয়ে দেব। তো এদিকে আবার আমার ভাই এসেছে, তো ভাই বাড়ির থেকে অনেক কিছু খাবার দাবার এনেছে। তো হাজবেন্ড অফিসে বেরিয়ে গেলেই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর দুপুরের রান্নাটাও আজকে একটু পরেই করব। তো এই যে কিছুদিন আগে বাবা এসেছিল, তখন কিন্তু মা বাবার কাছে তেলের পিঠা, তালের বড়া, তারপরে তাল ক্ষীর এটা ওটা পাঠিয়েছিল। তো আবার এই দেখো লক্ষ্মী পুজোর পরে ভাই এসেছে, তো এই দেখো নাড়ু মোয়া তারপরে মুড়কি ওগুলো পাঠিয়েছে। আর এখানে দেখো আমাদের গাছের দুটো নারকোল পাঠিয়েছে। তো আমি ভাইকে বলছিলাম যে এই ছোট নারকোলটার মতো একটা নারকোল আমি 70 টাকা দিয়ে কিনেছি, তো সেই জন্য মা বাড়ি থেকে আর কি দুটো নারকোল পাঠিয়ে দিয়েছে। তো কি বলতো, বাড়িতে প্রচুর নারকোল আছে, নারকোল গাছ আছে, তো সময় মতো যাওয়া হয় না, সেই জন্য আর কি নারকোল আনাও হয় না। তো এই যে লক্ষ্মী পুজোর আগে যদি নারকেলগুলো আনা হতো তাহলে এগুলো আমার কাজে লাগতো। তো এগুলো রেখে দেবো, দেখা যাক এগুলো দিয়ে কি করা যায়। তো খুব বেশি দিন রাখা যাবে না, কারণ ফ্রিজে রাখলে নারকেলগুলো শুকিয়ে মালাই থেকে আলাদা হয়ে যায়। আর এদিকে দেখো এই যে চিতই পিঠে পাঠিয়েছে, তো পিঠেগুলো ভীষণ সফট আর দেখতেও ভীষণ সুন্দর। আর যেহেতু এগুলো জালিদার হয়েছে, তাই কিন্তু দুধে ভেজানোর পর এগুলো একদম ফুলে বড় হয়ে যায়। তারপরে দেখো এখানে পাঠিয়েছে তালের বড়া আর এখানে পাঠিয়েছে তেলের পিঠে, আরো অনেক কিছু পাঠিয়েছে। তো এই সমস্ত পিঠে বা আমাকে কোনো কিছু দেওয়ার হলে আমার মায়ের সঙ্গে আমার ভাইয়ের বউরাও কিন্তু হেল্প করে দেয়। তো ওরা সারাক্ষণ মার সঙ্গে থেকে এগুলো গুছিয়ে দিয়েছে। আর এটা পাঠিয়েছে হাজবেন্ডের জন্য নারকোল আর তিল মিক্সড করা একটা নাড়ু। আর এই যে কন্টেনারটা আমার হাতে, এটার মধ্যে পাঠিয়েছে কিছুটা হাঁসের মাংস আর কিছুটা কই মাছ। তো ওই মাছ আর মাংসটা কেটে ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে পাঠিয়েছে। তো আজকে ভাবছি হাঁসের মাংসটা রান্না করব আর কই মাছটা 2-1 দিন পরে রান্না করব, যেহেতু ফ্রিজে আরো 2-1 রকমের মাছ আমার রয়েছে। তো চলো এবারে রান্নাটা তাড়াতাড়ি করে শুরু করে ফেলি। তো এই যে বাড়ি থেকেই যেহেতু কেটে ধুয়ে এগুলো পাঠিয়েছিল, তো আমি আরো কয়েকবার মাংসটাকে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো মশলাও রেডি করে নিয়েছি। তো তোমরা হয়তো অনেকে খাও না হাঁসের মাংস, তো সেজন্য তোমরা খারাপ ভাবেও নিতে পারো, কিন্তু আমরা এটা খাই আর এটা মাংসটা ভীষণ সুস্বাদু হয়। যদি মাটনের পরে কোনো কিছু থেকে থাকে তাহলে আমি কিন্তু এই হাঁসের মাংসকেই ভোট দেব। তো তারপরে দেখো এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর যেহেতু অল্প মাংস আর এমনি মাংসটা ভীষণ টেস্টি হয়, তো সেই জন্য খুব বেশি মশলা কিন্তু আমি এখানে দিইনি। আজকে একটু অল্প মশলা দিয়েই করছি আর সেই সঙ্গে তেলটাও একটু কম দিয়েছি, কারণ হাঁসের মাংস থেকে প্রচুর তেল বের হয়। আর ওই যে চিতই পিঠেটা পাঠিয়েছে, তো ওটা দিয়ে মাংসটা খাওয়ার জন্যই আর কি, মানে মাংস দিয়ে পিঠেটা খাওয়ার জন্যই আর কি মা এইভাবে পাঠিয়েছে। তো এই হাঁসের মাংস বা যে কোনো মাংস দিয়ে ওই চিতই পিঠের যে কম্বিনেশনটা, ওটা কিন্তু ভীষণ ভালো লাগে।
তো তোমরা কি কেউ কখনো খেয়েছো যে কোনো মাংস দিয়ে চিতই পিঠা? যদি খাও তাহলে প্লিজ জানিও। আর এদিকে দেখো ছেলের জন্য আমি একটু টিফিন তৈরি করে নিচ্ছি। তো এদিকে যেহেতু মাংসটা কষা হচ্ছে তাই ভাবলাম যেহেতু নুডলস দেবো ওকে ইপি, তো সেই জন্য এটাকে মাইক্রোওয়েভে বসিয়ে দেবো। তো এটাকে আর নাড়াচাড়াও করতে হবে না, কিছুই করতে হবে না। তো এইভাবে দিয়ে 5 মিনিটের জন্য বসিয়ে দিলেই ওর টিফিনটা রেডি হয়ে যাবে। আর ততক্ষণে মাংসটাকে কষে আমি প্রেসার কুকারে শিফট করে দিতে পারবো। তো এদিকে আবার হাঁড়ি, প্রেসার কুকার সমস্ত কিছুই রান্না বান্না করে খালি করে দিতে চাইছি, কারণ ওই যে 10টার মধ্যেই আর কি দিদি চলে আসবে কাজ করতে। তো এগুলো যদি খালি না হয় তাহলে এগুলো আবার আমাকেই ধুতে হবে। তো সেই জন্য চেষ্টা করছি দিদি আসার আগে যাতে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এদিকে মাংসটা কষে প্রেসার কুকারে শিফট করে দিলাম। তো ওই 4টে মতো সিটি হবে, কারণ তোমরা যারা হাঁসের মাংস খেয়েছো তারা তো জানো যে হাঁসের মাংস একটু শক্ত হয়। তো 4টে সিটি দিয়ে ওটাকে বন্ধ করে রেখেছিলাম। তো ওই যে বললাম ছেলেকে যেহেতু স্কুলে পাঠানোর ছিল, তো সেই জন্য পরের অংশটুকু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো তারপরে ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে দেখো ওভেনটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তো ওভেনটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো, এতদিন যেহেতু একটা পুজো পুজো ধুন ছিল, তো এই যে দুর্গা পুজো গেল, তারপরে লক্ষ্মী পুজো হয়ে গেল, তো দিওয়ালি আসতে এখনো বেশ কয়েকটা দিন দেরি আছে। তো যেহেতু আবার নিজের সংসারে ফিরতে হবে, আগের ছন্দে ফিরতে হবে, তাই কিন্তু আবার সমস্ত পুজো কাটিয়ে আবারও এই যে নিজের সংসারের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো রান্নাঘরটা বেশ অনেকদিনই পরিষ্কার করা হয়নি, সেই পুজোর আগে পরিষ্কার করেছিলাম, তারপরে কিন্তু এতদিন রান্না বান্না করছি আর পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবছি রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। তো এদিকে ওভেনটাকে ক্লিন করে নিলাম, আর এদিকে চিমনিটা ওই যে কেরোসিন তেল দিয়ে আর একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এমনি রান্না বান্না করলে তেল মশলা তো ছিটে যাই, তাছাড়া যদি রুটি করা হয় তাহলে কিন্তু ওই চিমনির হাওয়াতে রুটির যে আটাগুলো সেগুলো টেনে কিন্তু চিমনিতে লেগে চিমনিটা একেবারে সাদা হয়ে যায়। তো সেই জন্য একটু বেশিই ঘন ঘন ক্লিন করতে হয়। তো আবার রান্নাঘরে যে ক্যাবিনেটগুলো করা আছে ওগুলো অনেক সময় কি হয় বলতো, ভেজা হাতে খোলা হয়, তাছাড়াও জলের ছিটা পড়ে, তাছাড়া একটু আটা ময়দা তো পড়েই। তো সেই জন্য ওগুলোতেও একটা ছোপ ছোপ দাগ হয়ে আছে। আর যেহেতু এটা লাল রঙের সেই জন্য একটুখানি নোংরা হলে বড্ড বেশি চোখে লাগে। তো এই যে উপরের দিকটা পরিষ্কার করে তারপরে হচ্ছে নিচে যে কিচেন ক্যাবিনেটগুলো রয়েছে ওগুলোকেও ভালো করে ক্লিন করে নেব। তো বেশ অনেকদিনই পরে আজকে একটু হাতে সময় নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর দিদি কিন্তু এখনো কাজ করতে আসেনি। তো আজকে একটু দেরি করেই আসবে হয়তো। তো সেই জন্য ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে হচ্ছে বাকি ঘরগুলো একটু গুছিয়ে নেব। তো কালকে যেহেতু বৃহস্পতিবার, তো কালকে কিন্তু চাইলেও এত কিছু কাজ আমার করা হবে না, কারণ ঠাকুর ঘরে একটু বেশি সময় দিতে হয়। তো এদিকে দেখো একটা কাপড়ে একটুখানি জল নিয়ে মানে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে তারপরে এই যে ক্যাবিনেটগুলো মুছে নিচ্ছি। আর আমার যে কলিনটা ছিল সেটা যে কোথায় রেখেছি তো কিছুতেই সেটা এই মুহূর্তে খুঁজে পেলাম না। আর এদিকে আমার কতগুলো কিচেন টাওয়ালও ছিল, তো সবকিছুই যেন মনে হচ্ছে উবে গেছে। তো যাই হোক, যেটা পেয়েছি সেটা দিয়ে আর কি কাজ চালিয়ে নিচ্ছি। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো বিপ্লব সরকার আইডি থেকে একজন দিদিভাই জানতে চেয়েছে যে দিদি তোমার বিয়ের শাখা বাঁধানোটা কত গ্রাম একটু বলবে। তো কি বলতো, এটা আমার বিয়ের শাখা বাঁধানো নয়, এটা আমি পরেই করেছি। তো এটাতে ওই 11 গ্রাম সামথিং মতো আছে, মানে 12 গ্রামের কম। আর তুমি যদি আমার বিয়ের শাখা বাঁধানোটা দেখে থাকো তাহলে ওটাতে ওই 7 গ্রামের একটু বেশি সোনা রয়েছে। তো তারপরে রান্নাঘরটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো সকালের খাওয়া দাওয়া করার পরে বাবাই বেরিয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করেছি, ভাইও একটা কাজে বেরিয়ে গেছে। তো তারপরে হচ্ছে টেবিলটাকে ক্লিন করা হয়েছিল না। তো এখন যেহেতু সমস্ত কাজ শেষ, ঘর বাড়িটাকে একটু গুছিয়ে নেব, তো সেই জন্য ডাইনিং টেবিলটাও একবারে ক্লিন করে নিলাম। তো আবারও তো দুপুরের খাওয়া দাওয়া করতে হবে। তো সবসময় যদি এরকম একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ডাইনিং টেবিলটা তাহলে কিন্তু খেতে বসতেও বেশ ভালো লাগে। আর ওই যে খাওয়া দাওয়ার পরে যদি অগোছালো করে রাখি বা তরকারির গামলাগুলো টেবিলের উপরই রেখে দিই তাহলে কিন্তু টেবিলটা দেখতে ভীষণ বাজে লাগে। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সামিয়া আক্তার, তো লিখেছে দিদিভাই তোমার লক্ষ্মী পুজো অনেক সুন্দর হয়েছে, আর আমার বাবার জন্য একটু দোয়া করো, ওনার শরীরটা খারাপ। তো অনেক ধন্যবাদ বোন তোমাকে, আর ভগবানের কাছে প্রার্থনা করি কাকাবাবু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তারপরে দেখো এদিকে সোফাটাও ক্লিন করে নিলাম। তো আজকে ওই যে সকালে উঠে আর কি এই কাজগুলো গোছানো হয়নি, আর ওই যে যেহেতু এখনো কাজ করে দিয়ে যায়নি তো সেই জন্যই আর কি এই কাজগুলো গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছি।
তো ওই যে বললাম যেহেতু এতদিন পুজোর মধ্যে ছিলাম বা লক্ষ্মী পুজোর প্রিপারেশন ছিল, তারপরে লক্ষ্মী পুজোর পরেও তো অনেক রকমের কাজ থাকে। তো এই যে পুজোর জন্য যে সমস্ত জিনিসপত্র বের করা হয়েছিল ঘর থেকে, সমস্ত কিছু মাজা ঘষা করে আমারও সেগুলোকে জায়গা মতো তুলে রেখেছি। তো এই কদিন আর এই ফার্নিচারগুলো ডাস্টিং করা হয়নি। তো আজকে দেখো খুব ভালো করে সোফাগুলো সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে সেন্টার টেবিলটা, এই যে একদিন যদি স্কিপ করে যাই তাহলে এটার দিকে আর তাকানোর মতো অবস্থা থাকে না। তো প্রচন্ড ধুলো পড়েছে, তো সেটাকে এখন মুছে নিলাম। আর ওই যে বললাম আমার কলিনটা যে কোথায় রেখেছি কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য আজকে এমনি শুকনো ডাস্টিং করে নিলাম। আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রনিতা দত্ত দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর দিদিভাই, তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর আমার গত ভিডিওতে আমি আরো একটা কমেন্ট পেয়েছিলাম যেটা শুনে আমার ভীষণই অবাক লেগেছে। তো সেটা হলো সঙ্গীতা সিংহ নামে একজন দিদিভাই লিখেছে যে দিদিভাই তুমি যে লক্ষ্মী পুজোটা করছো ওটা কি কোজাগরি লক্ষ্মী পুজো নাকি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো, ভিডিওটা দেখে কিছুই বুঝতে পারলাম না। তো তোমরা বাকিরা যারা আমার ওই লক্ষ্মী পুজোর ভিডিওটা দেখেছো তোমাদের কি মনে হয়েছে আমাকে একটু জানিও তো, যে ওটা কি রেগুলার বৃহস্পতিবারের যে পুজোটা হয় ওটা নাকি ওটা কোজাগরি লক্ষ্মী পুজো। তো নতুন প্রতিমা এনে পুরোহিত ডেকে এত পদে প্রসাদ তৈরি করে সোমবারের দিন আমি নিশ্চয় বৃহস্পতিবারের পুজো করছিলাম না। আর ওটা দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে যে ওটা আমি রেগুলার যে লক্ষ্মী পুজোটা করি সেই পুজোটা করছি। তো তোমাদেরও যদি এরকমটা মনে হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে জানিও। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল অঙ্কিতা ব্লগার, তো দিদিভাই লিখেছে যে তুমি আলাদা রান্না করছো। হ্যাঁ গো দিদিভাই, অনেকদিন আগে থেকেই আর কি আলাদা রান্না করছি। তো আমার চারপাশে এমন কিছু মানুষ আছে তারা কখনোই চায় না যে আমি যে পড়াশোনাটা করছি সেটা আমি চালিয়ে যাই বা এটাতে আমি সাকসেসফুল হই। তো যতবারই আমার পরীক্ষা এসেছে ততবারই কিন্তু তারা বেশ কয়েকজন মিলে চেষ্টা করেছে আমি যেন পরীক্ষাটা ঠিকঠাকভাবে দিতে না পারি। তো সেই কারণে তারা আমার চারপাশের কিছু মানুষকে আমি যাতে পরীক্ষা দিতে না পারি সেই জন্য তারা তাদেরকে প্রভাবিত করেছে। তো এটা আমি বিভিন্নবার প্রমাণ পেয়েছি, তো সেই জন্যই কথাগুলো বলছি। আর জানো তো এখন আমার এই চ্যানেলে এমন কিছু লোক আছে যাদেরকে আমি চাই না যে তারা আমার ভিডিওটা দেখুক, কিন্তু আমি জানি তারা হাজার কাজ বাদ দিয়েও আমার এই ভিডিওটা দেখবে এবং এগুলোকে নিয়ে গসিপ করবে। তো আমি দেখেছি তাদের জীবনে তো কোনো প্রকার উন্নতি নেইও, তো সেই জন্য কারোর জীবনের কোনো উন্নতি তারা ভালোভাবে সেটা নিতে পারে না। তো তারপরে দেখো ঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন স্নানটাও সেরে নিলাম আর এখন ঠাকুর পুজোটাও কমপ্লিট করে নেব। আর জানো তো দুর্গাপুজোর মধ্যে নবমী দশমীর দিন তো বৃষ্টি হয়েছে, তাছাড়াও লক্ষ্মী পুজোর দুদিন আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের এখানে শুধুমাত্র লক্ষ্মী পুজোর দিনই বৃষ্টিটা হয়নি, তাছাড়া কিন্তু আজকে দেখো আবারও সেই সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। তো সেই জন্য জামা কাপড়গুলো আর কি বাইরে মেলা হয়নি। আর এই যে ফুলগুলো এগুলো কিন্তু আমি ছাতা মাথায় দিয়ে বাইরের থেকে তুলে এনেছি। তো এইভাবেই আর কি সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করলাম। আজকে তবে এখানেই শেষ করছি, তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।